আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যুক্ত হচ্ছে তার সাথে। সাদেক, মধ্যপ্রাচ্যগামী মোট কয়টি ফ্লাইট বাতিল হয়েছে আর চলাচল করছে কয়টি? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আপনি জানেন যে গত কয়েকদিনের যে ভয়াবহ যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরানের সাথে, সেই ফ্লাইটের যে বাতিল হচ্ছে বাংলাদেশের প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে। প্রথম দিন আমরা যেটা দেখেছি 23টি, আর আজকে 25টি ফ্লাইট সহ মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা 173টি। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন গতকালকে ঘোষণা করা হয়েছে যে 5ই মার্চ পর্যন্ত যে 6টি রুট রয়েছে মধ্যপ্রাচ্যগামী, বিশেষ করে আরব আমিরাত, দুবাই, শারজা এবং দাম্মাম সহ বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেইগুলো কিন্তু 5 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাকে দেখাতে চাই, এখান যেই যারা অবস্থান করছে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে শ্রমিক, যারা কিন্তু আজকে তারা সৌদি আরবে যাবেন। সৌদি আরবের মধ্যে কয়েকটি ফ্লাইট কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে, বিশেষ করে রিয়াদ এবং আমরা যেটা জানি যে জেদ্দা, এই দুটি জায়গায় যারা অবস্থান করছেন বা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন কিংবা নতুন করে যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন। তাদের অনেকেরই কিন্তু ফ্লাইট অনেকটা ডিলে হয়েছে। এর আগে আমরা জানি যে কয়েকদিন আগেও তাদেরকে এই ফ্লাইট অনেকটা ডিলে ছিল। আর আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল পর্যন্ত বিশেষ করে এই মধ্যপ্রাচ্যগামী 6টি রুটে বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপরেও কোনো শ্রমিককে আসলে আজকে চলে আসার জন্য তাদের ট্রাভেল এজেন্সি বলেছে, এবং সেই কারণে তারা এখানে অনেকে কিন্তু অবস্থান করছেন না। এদের ভিতরে অনেকে রয়েছেন যারা 1 তারিখে এসেছেন, 2 তারিখে এসেছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে, কেউ খুলনা থেকে এসেছেন, কেউ সাতক্ষীরা থেকে এসেছেন। এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করি যিনি নতুন করে তিনি আসলে দুবাইতে একটি ফ্যাক্টরিতে যাওয়ার কথা রয়েছে, কিন্তু তার সেটি বারবারই পেছাচ্ছে। আসলে কি হয়েছে, কবে যাওয়ার কথা ছিল আপনার? আমাদের 1 তারিখে যাওয়ার ছিল, ফ্লাইট দিয়েছিল, এখন চেঞ্জ করে আবার 7 তারিখে নিয়ে আসছে। 5টা 15 আমাদের ফ্লাইট, এখন আবার শুনতেছে যে 7টায় নিয়ে যাবে। দুর্ভোগ কেমন হয়েছে, মানে কোথায় ছিলেন, কিভাবে কি করলেন? মানে আমাদের তো অনেক দুর্ভোগ যাচ্ছে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এভাবে যাতায়াত খরচ, তারপরে এভাবে আমরা হয়রানি হয়েছি। শুনছিলেন যে তারা নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছে। আর আমার পেছনে যে যাত্রীরা রয়েছে তাদের পরিবার স্বজনরা রয়েছে, তারা বেশিরভাগই কিন্তু জেদ্দা এবং সৌদি আরবগামী। এর বাইরে যে গালফ যে কান্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি রয়েছে, তার ভিতরে আপনাকে জানাতে চাই গত 3 মার্চ 2026 সালে 39টি বাতিল হয়েছে, 4 মার্চে বাতিল হয়েছে সর্বমোট 25টি, এবং আমরা দেখেছি সর্বশেষ এখন পর্যন্ত 173টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে এবং কিছু কিছু ফ্লাইট ডিলে করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা, এই এয়ারপোর্টের সর্বশেষ অবস্থা এবং ফ্লাইট বাতিলের সর্বশেষ খবর। ইফতেখার, জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনসার ও ভিডিপি এর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার মহাপরিচালক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য আনসারকে নির্দেশ দেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির সবশেষ অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য গঠিত সেলের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, প্রধানমন্ত্রীর সাথে আর কে কে সৌজন্য সাক্ষাৎ করেছেন, কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন? প্রধানমন্ত্রী আসলে যথারীতি তার নিয়ম মাফিক সকাল 9টায় সচিবালয়ের যে কার্যালয় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর, সেই কার্যালয়ে তার কাজ শুরু করেছেন। এবং ইতিমধ্যে আপনি যে দুটি সংবাদ পড়েছেন, তিনি সাক্ষাৎ করেছেন আনসার ভিডিপি অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাথে। এবং এর পরে যে বৈঠকটির কথা আমরা এখন জানিয়েছি সেটি হচ্ছে যে বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক যে মন্ত্রী রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তার সাথে একটি বৈঠক চলছে এবং সেখানে সচিব পর্যায়ের এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কারণ বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে যে 25,000 বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটি নিয়ে আলোচনা চলছে। এবং এর আগে
এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এর আগেও গত কয়েকদিন আগেও দুটি পরপর বৈঠক হয়েছিল। তখন আব্দুল আউয়াল মিন্টু যেটি জানিয়েছিলেন মন্ত্রী আমাদেরকে, যে বিভিন্ন জায়গা থেকে তারা বৃক্ষ সংগ্রহ এবং বৃক্ষরোপণের জন্য স্থান বাছাই এবং বৃক্ষ যেটি সংগ্রহ করা এবং এই কাজগুলো করার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুত বৃক্ষরোপণ কর্মসূচি, সেটি যেহেতু সামনে বর্ষা মৌসুম এবং সেই সময়কে মাথায় রেখে এই কর্মসূচিটি কীভাবে চালু করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এবং এছাড়া এর পরে রয়েছে স্বাস্থ্য বিষয়ক একটি সভা রয়েছে এবং এরপরে কৃষক কার্ড, যে বিএনপির প্রতিশ্রুত আরও একটি বিষয়, যে কৃষকদের জন্য যে কৃষক কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে সে নিয়ে আরেকটি সভা এরপরে অনুষ্ঠিত হবে। এবং মোটামুটি বলা যায় যে পরপর 4 থেকে 5টি সভা রয়েছে এবং 2টি শেষ হয়েছে, একটি চলমান রয়েছে এবং পরবর্তীতে আরও 2টি সভা অনুষ্ঠিত হবে, যার প্রধান মন্ত্রী তারেক রহমান যেটিতে সভাপতিত্ব করবেন। সচিবালয় থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কার্যপ্রণালীর খবর। সারা বছর যাতে বাজারে পাওয়া যায় সুস্বাদু আম, সেই লক্ষ্যে গবেষণা করে সফল হয়েছে চট্টগ্রামের বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। 2016 সাল থেকে বাড়ি 11 জাতের আমের উপর গবেষণা চালিয়ে সাফল্যের মুখ দেখতে পায় সংস্থাটি। এখন বছর জুড়ে বাজারে পাওয়া যাবে এই জাতের সুস্বাদু আম। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বাংলাদেশে কয়েকশো প্রজাতির আম ফলে। বছরের নির্দিষ্ট সময়ে অনেকটা একই সাথে মুকুল আসে এসব আম গাছে। সম্প্রতি এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন বাংলাদেশি গবেষকরা। 2016 সাল থেকে নিরলস চেষ্টায় এখন সারা বছর মিলবে বাড়ি 11 নামের অতি সুস্বাদু জাতের আম। দেশের যে কোনো এলাকার আগ্রহী চাষি এই আম ফলিয়ে আর্থিকভাবে বেশ লাভবান হতে পারবেন বলে জানালেন এই গবেষক। এই আমটার মূল বৈশিষ্ট্য হলো বছরে 3 বার ধরে। হ্যাঁ, যে এখন আমার সিজন, আপনারা সবাই জানেন এখন আমার সিজন না, কিন্তু আমরা আম পাকা পাচ্ছি। আমরা নভেম্বর আম পেয়েছি, এটার আবার সিজনেও আমরা আম পাবো। এই গাছটার বয়স হলো 5 বছর বা 6 বছর। এই গাছটা এখন প্রায় আমার এখানে 2 মণ আম হবে। হ্যাঁ, 2 মণ আমের দাম যদি আমি 300 টাকা করে কনভার্ট করি, আমার 15-20 হাজার টাকা একটা গাছ থেকে আসবে। বাড়ি আম গাছের জন্য বিস্তৃত জমির প্রয়োজন পড়ে না। ছোট্ট জায়গায় লাগিয়ে নিয়ম মতো পরিচর্যা করলে 2 বছরের মধ্যে প্রতি গাছ থেকে কমপক্ষে 200টি করে আম পাওয়া যাবে, তাও বছরে 3 বার। যাদের প্রয়োজনীয় জমি নেই তারা অতি সহজেই বাড়ির ছাদে এই আম ফলাতে পারেন বলে জানান এই গবেষণা কর্মকর্তা। 1 বছরের মাথায় কিন্তু প্রথম ফুল আসবে। ফুল আসলেও কিন্তু আমরা প্রথম বছর রাখবো না, এটা ভেঙে ফেলবো, কারণ না ভাঙলে এটা গাছটা দুর্বল হয়ে যাবে। আবার দ্বিতীয় বছর থেকে আমরা আম রাখবো কিন্তু এটা। বর্ষার আগে বাড়ি আমের চারা লাগানোর উত্তম সময় বলে জানিয়েছেন গবেষকরা। এজন্য আগ্রহী উদ্যোক্তা সুলভ মূল্যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে চারা সংগ্রহ করতে পারেন। এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান বোর্ডের বিরুদ্ধে ক্লাবগুলোর বিদ্রোহের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে প্রিমিয়ার লিগ। এ নিয়ে শঙ্কায় পড়েছেন ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো জরুরি বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। না, আমরা তো বলবো যে আমরা খেলতে চাই। এখন আমাদের কথা শুনবে কিনা সেটা তো জানি না, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে এই ওয়ানডে টুর্নামেন্টটা হওয়া, স্পেশালি প্রিমিয়ার লিগ। এখানে সামনে আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, পাশাপাশি আমরা ওয়ানডে ম্যাচও খুব কম খেলি এখন। সো এই প্রিমিয়ার লিগের একটা সময় কিন্তু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়। সো খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট। আমি চাইবো যে লিগটা খুব ভালোভাবে হবে এবং কম্পিটিটিভ খেলা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হবে। সো লিগটা হওয়া অবশ্যই ডেফিনেটলি উচিত, বাকিটা ওপর আল্লাহ জানে। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।